এই ঘটনাটা 3:30টার দিকে ডাবতলা ইস্পার্ক ভিউ বিল্ডিংয়ে 5 তলায় এই ঘটনাটা আনুমানিক 3:30টার দিকে হবে। তো যে মহিলা স্যারের বাসায় কাজ করে ওই মহিলা আবার আমার বাসাতেও কাজ করে। তো ওই সময় অনুমান করছি যে ওই মহিলা স্যারের বাসাতেই ছিল এবং ওই সময় মারামারিও চলছিল। ওই অবস্থায় দেখে ওই মহিলা কিন্তু দৌড়িয়ে আমার বাসায় চলে এসেছে। এসে আর বলতে পারছে না, তো বলছে খালি একটু যে স্যারের বাসায় খুব মারামারি বা কাজের জন্য। আর ওদিক থেকে আমরা সাউন্ডও পাচ্ছি, কিন্তু সাউন্ড বাইরে না ভিতরে এটা ঠিক অনুভব করতে পারছিলাম না। কিন্তু উনি যখন এসে বলল তখন তো আমরা মোটামুটি একটু শিওর হয়ে গেলাম। পরে আমি তাড়াতাড়ি বাহির হয়ে আমার পাশের বাসায় কাজ হচ্ছিলো, একটা ওই বাসাতে বেশ কয়েকজন লেবার ছিল। তো ওনারা কি আমি 2-1টা লাঠি হাতা নিয়ে বললেন যে তোমরা তাড়াতাড়ি এসো, উপর দিকে মনে হয় মারামারি হচ্ছে, কোথাও বাড়ির লোকজন আসছে কিনা এরকম মনে হচ্ছে। তো যাই হোক আমরা গিয়েই দেখি ওই 2 ছেলে একবারে বাইরের বারান্দাতে একবারে পড়ে আছে, কোনো সাড়া শব্দ নাই, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর ওই অবস্থায় দেখতে দেখতে আবার ম্যাডাম বাইরে আসছে, দরজা খোলা, ম্যাডাম ওখানে পড়ে যাচ্ছিলো, পরে ধরে নিচ্ছি। আর পড়তে দিনই পরে ভিতরে দেখলাম যে বেশ রক্তাক্ত, বাইরেও রক্ত। তো ওই অবস্থায় ম্যাডাম সহ আমরা ওই বিল্ডিংয়ের ম্যানেজার সহ আমরা লিফটে উঠে গেলাম ওই দুজনকে নিয়ে। পরে ওখানে এসে একটা অটো করে ম্যাডামের ছেলে, আমি, ম্যানেজার, আরও যেন একজন কে ছিল অপরিচিত, নিয়ে এই যে রাজশাহী মেডিকেলে নিয়ে এসে ভর্তি করে এখন যে ট্রিটমেন্ট আছে। পরে বাইরে শুনলাম যে সালের ছেলে নাকি মারা গেছে। ঘটনাটি আমাদের জরুরি বিভাগে আসে, তো তাৎক্ষণিকভাবে আমরা বিচারক মহোদয়ের যে সন্তান তাকে আমাদের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এবং বিচারক মহোদয়ের যে স্ত্রী, ওনাকে আমরা গুরুতর জখমী অবস্থায় পাই, ওনাকে তাৎক্ষণিকভাবে সার্জারি ওয়ার্ডের চিকিৎসাধীনের জন্য ভর্তি করা হয় এবং পরবর্তীতে ওনাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এখন উনি অপারেশন থিয়েটারে আছেন এবং ওনার অবস্থা আশঙ্কামুক্ত নয়। একই ঘটনায় আমরা যতটা জানতে পেরেছি, হামলাকারী সম্ভবত তাকেও গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাকেও আমরা সার্জারি বিভাগে চিকিৎসাধীন করার সকল প্রক্রিয়া সম্পন্ন করেছি, তাকেও অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এই শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তো মৃত্যুর প্রকৃত কারণ আসলে জানার জন্য আমাদের আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে আক্রমণ করছে, ঘটনাটা ঘটেছে, সে কিন্তু ওনার পূর্ব পরিচিত ছিল। এখন আজকে বাসায় আসছে, বিকেলে বাসায় এসে হঠাৎ করে এই ঘটনাটা ঘটছে। এখন কি কারণে ঘটছে সেটা আসলে এখনই ক্লিয়ার না। তবে সে ওনাদের কাছ থেকে, ওনার ওয়াইফের কাছ থেকে টাকা পয়সা চাইতো, যদি পূর্ব পরিচিত, টাকা পয়সা কিছু হেল্প করতো, আর্থিকভাবে সাহায্য করতো। রিসেন্টলি হয়তো সাহায্যটা হয়তো পাচ্ছে না, সেটা একটা কারণ হতে পারে। তারপরে এছাড়া অন্য কী আছে সেটা এখন আমরা ক্লিয়ার না, যেহেতু যে হামলাকারী সে নিজেও আহত হয়ে চিকিৎসা নিয়ে অচেতন অবস্থায় আছে। আর পেশেন্ট যিনি আছে, ওনার ওয়াইফ, উনিও তো অচেতন। তো সুতরাং আমরা এখনও ক্লিয়ারলি জানতে পারতেছি না যে আসলে এর পিছনে কি অন্য কারণ আছে কিনা।